তোমাকেও আমি একটা মাস সময় দিচ্ছি, আর তার মধ্যে তোমাকে দেখিয়ে দিতে হবে যে তুমি তার বাড়ি টাকা না গিয়ে নিজের উন্নতি করার চেষ্টা করছো। আর তা যদি না হয় তাহলে এই কারবার, সম্পত্তি সবকিছু থেকে তোমাকে আমি বঞ্চিত করব। দিদমা। হ্যাঁ মহেন্দ্র, হ্যাঁ, আমি তোমাকে ত্যাগ দেবো। তখন কারোর কোনো কান্নাকাটি কিন্তু আমি শুনবো না। এই বাড়ির থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। আমি এই রাসমণি দাসী আর সকলের সুমুখে কইছি, আমি থাকতে কোনো মেয়ে মানুষকে কারোর পায়ের তলে পিষে মরতে হবে না। আমার সংসারে তো নাই। কমলা, চল মা, আমার সাথে চল। তুই আমার ঘরে থাকবি, আর মহেনের ঘরের দিকে একবারও যাবি না তুই, একবারও নয়। আমিও দেখি মহেনের কত ক্ষমতা। আয় মা, আয়। মা, আমার আর কারো সাহায্যের প্রয়োজন নেই। বাবা মশাইয়ের টাকারও আমার কোনো প্রয়োজন নেই। যা করার আমি নিজে করব। এবারে সবাইকে দেখিয়ে দেব মহেন্দ্র দাসের এলেম কতখানি। হ্যাঁ মাসিমণি, মাসিমণি, মহেন দাদা অনেক সরল মনের মানুষ, আর কারোবার করা অত সহজ নয়। আমি মহেন দাদাকে বলছি। না যদু, তুই আর মহেনকে সকলের সামনে কিছু বুঝিয়ে কইতে যাস না, তাতে আর একটা বিপত্তি ঘটবে। ওকে চেষ্টাটুকু অন্তত করতে দে। আমি তো বুঝতে পারছি না আমি কি করব, কিছুই বুঝতে পারছি না। যদু দাদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মহেন দাদাকে ভুল বোঝানো খুব সহজ। ওকে যে কেউ যখন তখন ঠকিয়ে দিতে পারে। তোকে একখানা কথা কইবে শোন, তুই তো তোর শৌরটা আরকে দেখলি, তিনি মেয়েদের কোনো দোষ দেখেন না। তুই কি চাস ভূপালকে তিনি ত্যায্য পুত্র করে দিক? চাস নে তো? তাই কইছি মা, তুই একটু মানিয়ে গুছিয়ে নে, না হলে যে বড় সর্বনাশ ঘটে যাবে। আমি তোর আর ভূপালের জন্য মন্দিরকে পুজো দিয়েছি। আমার দের বিশ্বাস মা মুখ তুলে চাইবেন। আজকে রাধা গোবিন্দের মন্দিরেও আমি তোদের সুখের জন্য প্রার্থনা করব, ভূপালকেও বোঝাবো। কিন্তু তুই একটু মানিয়ে গুছিয়ে নে, একটু মানিয়ে গুছিয়ে নে মা। সে চাইলে অনায়াসেই তার নিজের মতো করে থাকতে পারে। আমি কখনো আর তাকে কিচ্ছু বলবো না। আমি বাইরে একখানা ঘরে থাকবো, আমার মুখখানাও তাকে আর দেখতে হবে না। আমার ছেলে যদি এমন ব্যবহার করতো তার স্ত্রীর সাথে, তাহলে আমি তাকে ত্যাগ করতো।
সাজানো তো খুব সুন্দর হচ্ছে, ওদিকে সন্ধ্যারতির সময় হয়ে এলো, সময় মতো সব হবে তো? তুমি অত চিন্তা করো না তো, দেখো না রাধা গোবিন্দের সন্ধ্যারতি পুজো সব খুব ভালো করে হবে গো, খুব ভালো করে হবে। বাহ, ভারী সুন্দর। এই যে এলাহি আয়োজন দেখছেন, এ সবই গদাইয়ের জন্য। তাই তো দেখছি ক্ষেত্রমোহন বাবু, এই রাধা গোবিন্দের মন্দির বড় সুন্দর লাগছে। ভাবছি শিব মন্দিরেও কেউ যদি এরকম ধুমধাম করে আরতির ব্যবস্থা করতো বড় ভালো হতো। তুমি অত বেবনে গো উমাচরণ বাবু, আমি না হয় কইব কোন ছোট রানীমাকে। ও ছোট মামা, উনি রানীমার ছোট মেয়ে, ছোট রানীমা নন। ও তাই হলো রে, তাই হলো। উনিও তো কত গয়নাগাটি পরেন, ওনাকেও তো রানীমা রানীমা দেখতে। গদাই, ওরা কিন্তু সব এক্ষুনি এসে পড়বেন। তুমি প্রদীপটা সাজিয়ে নাও ভালো করে। মা, কি সুন্দর নাচছে রাধা গোবিন্দকে। কি গো ছোট্টাওর, মনে ধরেছে তো ব্যবস্থাখানা? খুব ধরেছে গো, খুব ধরেছে। দেখো না, দেখো দেখো রাধা গোবিন্দ কেমন সাজে সেজেছে গো, চোখ যেন ফেরানোই যাচ্ছে না। সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে। রানীমা, এ সবই গদাইয়ের জন্য। সেই বলল কি করে আজ গোবিন্দকে সাজানো হবে। এসব কাজে ওর খুবই উৎসাহ। রানীমা, তাহলে আরতি শুরু হোক। কেউ গিয়ে কীর্তন দলকে একটু আসতে বলো এখানে। আগে আমি দেখছি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, হরি 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 হরি। ক্ষেত্রনাথ বাবু, কীর্তন দলের একজনের বাড়ি অসুখ, তেনারা আজ আসতে পারবেন না। মা, এ কি কথা? একবার মল্লিক মশাইকে ডাক দিতে হবে, অন্য কোনো কীর্তন দলকে আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু রানীমা, এই ব্যবস্থা করতে করতে তো সন্ধ্যারতির সময় পার হয়ে যাবে। আজকে শুধু সন্ধ্যারতিই হোক, এরপরে না হয় মল্লিক মশাই রোজ কীর্তনের দলের ব্যবস্থা করবেন। ক্ষেত্রনাথ বাবু ভাবছেন কালী ঘরের উপর দিয়ে যাবে, তা কি হয়? ঠিক। ডুব 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 রূপ সাগরে আমার
রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। আহা, এই গান শুনেছি আমার প্রাণখানা একেবারে ভরে গেল। কি সুন্দর গলা। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, হরি 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 হরি। সংকটে দুর্যোগে করহ পরিত্রাণ, হরি তুমি মোদের বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন, তুমি বিপদ ভঞ্জন। গদাধর, গদাধর, কি অপূর্ব, কি অপূর্ব গান শোনালে গো। একেবারে মন প্রাণ জুড়িয়ে গেল। দাপরে শ্রীকৃষ্ণ মধুর সুরে বাঁশি বাজাতেন, আর এখন তুমি তেমনি সুরেলা সুরে গান করো। গদাধর, আমাদের শিব মন্দিরের জন্য কিছু করো না গো। করবো গো, করবো করবো। আগে মনটাকে সেই দিকে নিয়ে যাই। একটা মূর্তি তৈরি করব, তারপর সেই মূর্তি পুজো করব, তারপর সেই মূর্তি বিসর্জন দিয়ে তখন কথা কানা কইব, তখন কইব। হ্যাঁ, তুমি বেবনে গো, তুমি বেবনে। আমি যাই গো, আমি যাই। আমি গঙ্গা মাটি নিয়ে আসি, আমি গঙ্গা মাটি নিয়ে আসি। তুমি দাঁড়াও, দাঁড়াও গো। কেন আমি মনে করতে পারছি না এই গান আমি কোথায় শুনেছিলাম? কেন এই গান আমার এত চেনা চেনা মনে হচ্ছে? কেন? আজই গঙ্গা মাটি তুলে রাখি, কাল শিবের মূর্তি তৈরি করবো কোন। ও মা, ও মেয়ে, তুমি এখানে অমন করে বসে আছো কেন গা? কি হয়েছে গো তোমার? ওই দেখো, বলি ও মেয়ে, কি হয়েছে গো তোমার?
কথা খুঁজছো না কেন? আমার মন খারাপ হলো কিনে তা নিয়ে তোমার কি? তুমি তো তোমার শুধু রাধা গোবিন্দকে নিয়েই ব্যস্ত। ও মা, শোনো কথা। রাধা গোবিন্দের মন্দিরে আজ কতজন আর ছিল বলো দেখিনি? এমন আবার হয় নাকি গো? একখানা ঘরে লোক যাবে আর অন্য ঘরগুলো শূন্য পড়ে থাকবে। তাই তো গঙ্গা মাটি তুলতে এলুম, কাল শিবের মূর্তি তৈরি করব। তা হ্যাঁ গো মেয়ে, এই সব নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, আমি মুখ বার করেছি কেন? সে নিয়ে তুমি এত মাথা ব্যথা করছো কেন? যাও মাটি তুলো, যাও। তাই যাব। হ্যাঁ গো হ্যাঁ, তাই তুলবো। তোমার কালী ঠাকুরেই পছন্দ, আমার তো অন্যান্য ঠাকুরদেরও পছন্দ। আমি রঘুবীরের পুজো করি, গোবিন্দের পুজো করি। গোবিন্দের মন্দির নিয়ে আমি চিন্তা করবো না? হ্যাঁ, চিন্তা করবো না? তাতে তোমার রেগে গেলে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওইসব মন্দিরে থাকবে ভাবছো তো? পারবি না গো, পারবি না। তোমাকে এই কালী মন্দিরেই আসতে হবে। দেখে নিও, আমি বলছি তোমায়, তুমি পারবি না গো, পারবি না। বললেই হলো? হ্যাঁ, বললেই হলো আমায় কালী মন্দির নিয়ে থাকতে হবে? চোর চলুম নাকি? চোর চলুম? মামা, ও মামা, তুমি কার সঙ্গে ঝগড়া করছো শুনি? কই কেউ তো নেই। আরে আছে রে, আছে। ওই মেয়েটা যে আমারে এই মন্দিরে নিয়ে আসতো। বলে কিনা আমি কি পুজো করব কি করব না সে নাকি আমি শুনবো কেন? আমি শুনবো কেন তার কথা? শুনবো কেন? ও ছোট মামা, কোন মেয়ে? আমি তো এদিকেই আসছিলুম, কই কাউকে দেখতে পেলুম না। ও পাবিনি রে, পাবিনি। সে বেটি খুব চঞ্চল, অত সহজে তারে দেখতে পাবিনি রে, দেখতে পাবিনি। দাদাও পায়নি। সে মাঝে মাঝে খালি আমার কাছে এসে আমাকে জ্বালাতন করে। ওরে দে, তুই দাঁড়া রে, দাঁড়া। আমি গঙ্গা মাটি তুলে নি। উমাচরণ বাবুর কথাটাও তো রাখতে হবে, নাহলে শিব ঠাকুরের কষ্ট হবে না।